শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 18 ফেব্রুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের জন্য জরুরি খবর। 20 ফেব্রুয়ারি নয়, 10 মার্চ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা পাবেন উপহার। তবে এবার 8,000 টাকা নয়, 9,000 টাকা করে পাবেন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা। এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 20 ফেব্রুয়ারি 8,000 টাকা করে পাওয়ার কথা ছিল অরুণোদয় হিতাধিকারীদের, তবে সেই তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী 10 মার্চ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীদের দেওয়া হবে একসঙ্গে 9,000 টাকা। এসআর অর্থাৎ ভোটার তালিকার সংশোধনের সময় নাম কর্তন হওয়া ভোটারদের জন্য ভালো খবর। খুব শীঘ্রই আবার নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবেন ওই সকল ভোটাররা। যে সকল ভোটারের নাম স্থায়ীভাবে স্থানান্তরিত বলে কর্তন করা হয়েছিল তারা আবেদন করতে পারবেন। যাদের পূর্বের নাম ছিল কিন্তু চূড়ান্ত তালিকায় নাম কর্তন হয়েছে তারাও আবেদন করতে পারবেন। ফর্ম 6-এর মাধ্যমে আবেদন করতে পারবেন তারা। যে সকল মানুষের নাম আগে ছিল না, এখনও নেই, তারা ফর্ম 8-এর জরিয়তে আবেদন করতে পারবেন। voters.eci.gov.in অথবা বিএলওর মাধ্যমে আবেদন করতে পারবেন সবাই। পূর্বে জারি করা এপিক নম্বর অর্থাৎ ভোটার আইডির প্রতিলিপি সংলগ্ন করে আবেদন করতে হবে। এরপরে নির্বাচনী পঞ্জীয়ন কর্মকর্তারা আহ্বান করা শুনানিতে হাজির হতে হবে। অসাবধানতাবশত ত্রুটির জন্য আসাম পাবলিক সার্ভিস কমিশন আনুষ্ঠানিকভাবে সম্মিলিত প্রতিযোগিতামূলক পরীক্ষা 2024-এর ফলাফল বাতিল করেছে। মূল ফলাফল 16 ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছিল। কমিশন জানিয়েছে যে সাবধানতার সাথে পরীক্ষা নিরীক্ষার পরও আপলোড করা ফলাফলে ত্রুটি পাওয়া গেছে এবং তাই তাৎক্ষণিকভাবে এটি বাতিল করা হয়েছে। কমিশন শীঘ্রই একটি নতুন নির্বাচন তালিকা প্রস্তুত করে আপলোড করবে। যে সকল প্রার্থীরা পূর্ববর্তী ফলাফল পরীক্ষা করেছেন তাদের সংশোধিত নির্বাচন তালিকা প্রকাশের জন্য অপেক্ষা করার এবং অফিসিয়াল এপিএসসি পোর্টালে আপডেটগুলি অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। কংগ্রেস ত্যাগী বর্ষিয়ান নেতা ও প্রাক্তন বিধায়ক ভূপেন বরা আগামী 22 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করবেন। মঙ্গলবার রাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী ভূপেন বরার গৌহাটির গুড়ামারা এলাকায় অবস্থিত বাসভবনে গিয়ে তার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, 22 ফেব্রুয়ারি ভূপেন বরা বিজেপিতে যোগদান করবেন। তার সঙ্গে কংগ্রেসের বহু নেতাকর্মীও বিজেপিতে যোগ দেবেন। যোগদানের সময় ও স্থান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া নির্ধারণ করবেন। উল্লেখ্য, সোমবার সকালে হঠাৎই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি করে প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি ভূপেন বরা কংগ্রেস থেকে পদত্যাগ করেন। তার এই সিদ্ধান্তে কংগ্রেস শিবিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। গৌরব গগৈ ও জিতেন্দ্র সিং সহ দলের শীর্ষ নেতৃত্ব তাকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য বোঝানোর চেষ্টা করলেও তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। বহাগ বিহুর আগেই রাজ্যে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। বিহুর আগে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনকে আবেদন করবে রাজ্য সরকার। রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে মিলিত হবে নির্বাচন কমিশন। বহাগ বিহুর আগে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য রাজ্য সরকার নির্বাচন কমিশনকে আবেদন করবে। বিজেপি থেকে পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শাসনে না থাকলে বিজেপি ছাড়বেন মুখ্যমন্ত্রী, ভবিষ্যদ্বাণী করলেন গৌরব গগৈ। গৌরব গগৈ জানিয়েছেন, যদি বিজেপি শাসন থেকে নেমে আসে তবে বিজেপি থেকে পদত্যাগ করা প্রথম ব্যক্তি হবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপির খারাপ দিন আসলে সবার আগে হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি ছাড়বেন। মুখ্যমন্ত্রীর সাহস নেই বিজেপিতে থাকব বলে বলা। হিমন্ত বিশ্ব শর্মা আর কোনো দিনও যদি কংগ্রেসে আসতে চান তাহলে কংগ্রেস তাকে গ্রহণ করবে না। কংগ্রেসের দরজা সারা জীবনের জন্য বন্ধ হয়ে পড়েছে হিমন্ত বিশ্ব শর্মার জন্য। কংগ্রেসের দরজায় আর ঠুকর মেরে লাভ নেই হিমন্ত বিশ্ব শর্মার, এমনই মন্তব্য করেছেন গৌরব গগৈ। এবার বিপদে পড়তে পারেন মাইক্রো ফাইন্যান্সের ঋণ নেওয়া মহিলারা।
ঋণের জন্য রাজ্যের সব মহিলাদের যেতে হবে নাকি জেলে? এখনও পর্যন্ত পরিশোধ করা হয়নি মাইক্রোফাইন্যান্সের ঋণ। বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক অখিল গগৈ। বিপদে পড়তে পারেন মাইক্রোফাইন্যান্সের ঋণ নেওয়া মহিলারা। এখনও পর্যন্ত পরিশোধ করা হয়নি এই ঋণ। ঋণ পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েও পালন করেননি মুখ্যমন্ত্রী। মহিলাদের জন্য সর্বমোট ঋণ ছিল 12,500 কোটি টাকা। মাত্র 2,304 কোটি টাকার ঋণ পরিশোধ করেছে সরকার। এখনও পর্যন্ত 9,700 কোটি টাকার ঋণ পরিশোধ করা হয়নি। এখনও পর্যন্ত সুদে মূলে এই ঋণ কত গুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবার মাইক্রোফাইন্যান্সের ঋণ থাকা কোনো মহিলারাই আর ঋণ পাবেন না। মাইক্রোফাইন্যান্স নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক অখিল গগৈ। মঙ্গলবার অসম বিধানসভায় 2026-27 অর্থবর্ষের জন্য ব্যয়ের লেখানুদান পেশ করেছে অসম সরকার। বিধানসভায় অর্থমন্ত্রী অজন্তা নেওগ এই লেখানুদান উপস্থাপন করেন। চলতি অর্থবর্ষের এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত সময়ের জন্য এই বাজেট পেশ করা হয়েছে। অর্থমন্ত্রী তার ভাষণে গত 5 বছরের উন্নয়নের খতিয়ান তুলে ধরে জানান, 1,58,000 নিয়োগ থেকে সেমিকন্ডাক্টর শিল্প, বিমানবন্দরের নতুন টার্মিনাল থেকে 5টি নতুন বিমানবন্দর নির্মাণ এবং মাথাপিছু আয় 86,977 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 1,85,429 টাকায় পৌঁছানোর মতো গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। শিক্ষা খাতে লেখানুদানে জানানো হয়েছে, যোগ্য শিক্ষক ও টিউটারদের চাকরি প্রাদেশিকীকরণ করা হবে। অপ্রাদেশিকীকৃত শিক্ষক ও টিউটারদের এককালীন আর্থিক সহায়তা দেওয়া হবে। চাকরি প্রাদেশিকীকরণের জন্য একটি বিশেষ পোর্টাল চালু করা হবে। নোয়াগাঁও, ডিফু, উমরাংশু, মাজুলি এবং মানাহতে নতুন বিমানবন্দর নির্মাণ করা হবে। গৌহাটি থেকে ডিব্রুগড় পর্যন্ত এক্সপ্রেস করিডোর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। চিকেন নেক এলাকায় আন্ডারগ্রাউন্ড রেলপথ নির্মাণের প্রস্তাবকে স্বাগত জানানো হয়েছে। অর্থমন্ত্রী জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের উপর 8টি কার্যকরী সেতু রয়েছে এবং আরও 4টি সেতুর নির্মাণ কাজ চলছে। আগে 3টি সেতু থাকলেও এখন মোট 12টি সেতু নির্মাণ অথবা নির্মাণাধীন হয়েছে। শীঘ্রই নামনি কপিলী জলবিদ্যুৎ প্রকল্প শুরু হবে। মার্চ মাস থেকে চা বাগানের শ্রমিক পরিবারগুলিকে ভূমির পাট্টা প্রদান শুরু হবে। অর্থনৈতিক অগ্রগতি ও রাজস্ব নিয়ে অর্থমন্ত্রী জানান, গত 5 বছরে রাজ্যের মাথাপিছু আয় দ্বিগুণ হয়েছে। এছাড়া নিযুত ময়না ও মুখ্যমন্ত্রীর নিযুত বাবু প্রকল্প চালু হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীদের মাসিক 1,000 থেকে 2,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে। এবার শেষ খবর। তীর্থ দর্শনে গিয়ে আর বাড়ি ফেরা হলো না রাঙ্গিরখাড়ির বাসিন্দা সঞ্জয় লোধার। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈব তীর্থস্থান ভুবন তীর্থে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারান তিনি। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র রাঙ্গিরখাড়ি এলাকায়। জানা গেছে 15 ফেব্রুয়ারি বেলা 2:20 নাগাদ ভুবন তীর্থে অবস্থানকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন সঞ্জয়। হঠাৎ এই ঘটনায় উপস্থিত ভক্ত এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। দ্রুত কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেন। তবে পাহাড়ি রাস্তা দিয়ে নামার সময় মাঝপথেই বিকল হয়ে পড়ে অ্যাম্বুলেন্সটি। ফলে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে। পরে দ্রুত মেডিকেল টিম, পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে স্ট্রেচারে করে নিচে নামান এবং বিকল্প ব্যবস্থায় হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার শারীরিক অবস্থার উন্নতির আশায় পরিবার ও শুভান্নুদায়ীরা প্রার্থনা চালিয়ে যান, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে 16 ফেব্রুয়ারি রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।